আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। নভেম্বর মাসের শুরু থেকেই মাঠ পর্যায় থেকে 50% সেনাবাহিনী সদস্যকে উইথড্র করে ব্যারাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। কেন হঠাৎ করে 50% আর্মি যারা মাঠে কাজ করছিল ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ তাদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে আসা হলো, এটি নিয়ে অনেক আলোচনা আছে। অনেকে আমার কাছেও জানতে চেয়েছেন যে ভাই হঠাৎ আর্মিকে উইথড্র করার কারণ কি। আমি খোঁজ নিয়ে যেটা জেনেছি যে অফিসিয়ালি যেটা বলা হচ্ছে যে আপনারা জানেন যে সেনাবাহিনীর সাধারণত শীতকালীন বার্ষিক মহড়া অনুষ্ঠিত হয়। শীতকালে প্রতি বছর তারা তাদের প্রফেশনাল ট্রেনিং এর অংশ হিসেবে এই মহড়াটি পরিচালনা করে এবং এটি একটা বড় রকমের ইভেন্ট বলা যায়, যে সেনাবাহিনীর একেবারে সব পর্যায়ের কর্মকর্তারা ভীষণ ব্যস্ত থাকে এই শীতকালীন মহড়া নিয়ে। এবার বলা হচ্ছে যে সেনাবাহিনী এই শীতকালীন মহড়ায় অংশগ্রহণ করবার জন্য তাদের ব্যারাকে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু আসলেই কি শীতকালীন মহড়াই একমাত্র কারণ? আমরা আরো শুনেছি যে 50% ফিরিয়ে আনা হয়েছে এবং সম্ভবত আগামী 31শে ডিসেম্বরের মধ্যে বাকি যারা মাঠে বর্তমানে রয়েছেন, এই আর্ম ফোর্সেস যারা সেনাবাহিনী মূলত আর অল্প কিছু আহ, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা আছেন, তাদেরও ব্যারাকে ফিরিয়ে আনা হবে। অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে 100% এই আর্ম ফোর্সের সদস্যদের মাঠ থেকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। এইটার অনেকগুলো কারণ আছে। কারণ আর্মির ভেতরে, আর্মি আপনারা জানেন যে একটা ডিসিপ্লিন ফোর্স। এটা চাইলেই একেবারে যে সবাই মুখের উপরে কথা বলবে, বিদ্রোহ করবে, সেনাপ্রধান একটা কিছু বললে, কিন্তু তাদের মধ্যে আলোচনা হয়। তাদের মধ্যে বিভিন্ন লেভেলে, বিশেষ করে যে 5জন লেফটেন্যান্ট জেনারেল আছেন এবং আরো কিছু মেজর জেনারেল আছেন, হ্যাঁ, তাদের সাথে সেনাপ্রধানের কথা হয়। আর্মির ভেতর থেকে একটা আহ, আলোচনা এভাবে উঠে এসেছে যে আর্মি কেন কোনো রাজনৈতিক শক্তির পাহারাদার হিসেবে ব্যবহৃত হবে। এই ব্যবহৃত হতে গিয়ে কেন আর্মি বিতর্কিত হবে। আর্মি, অধিকাংশ আর্মি তারা পেশাদার হিসেবে কাজ করতে চায়, তারা কোনো রাজনৈতিক শক্তির পাহারাদার হয়ে বিতর্কিত হতে চায় না। এবং কদিন আগে যে 3 বাহিনীর প্রধান যমুনায় গিয়েছিলেন, সেদিন তারা ডক্টর ইউনূসের সাথে আলাপ করে বলেছিলেন যে তারা অচিরেই একটি সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করতে চান এবং তিনি ডক্টর ইউনূসকে এটাও বলেছিলেন তারা যে আমরা অভিযান পরিচালনার সময় আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তখন আমরা চাই না যে আমাদের কাছে কোনো অনুরোধ আসুক যে অমুকে জামাত করে, অমুকে বিএনপি করে, অমুকে আমার লোক, অমুকে তার লোক, তাকে ছেড়ে দাও। এই ধরনের কোনো অযাচিত অনুরোধ আমরা পেতে চাই না। আমরা একদম আহ, নিরপেক্ষভাবে সন্ত্রাস দমন অভিযান পরিচালনা করতে চাই। এবং তারপর থেকেই একটা আলোচনা শোনা যাচ্ছে যে হয়তো অচিরেই অপারেশন ক্লিন হার্ট 2 নামে একটি সন্ত্রাস বিরোধী অভিযান দেশব্যাপী পরিচালিত হবে। সো আর্মি উইথড্র করার মূল কারণ হলো, হ্যাঁ, শীতকালীন মহড়া ঠিক আছে, কিন্তু শীতকালীন মহড়ার পাশাপাশি আর্মি আর রাজপথে থেকে ব্যবহৃত হতে চাচ্ছে না। এবং আর্মির পক্ষ থেকে আরো জানিয়ে দেওয়া হয়েছে যে তারা একটি অংশগ্রহণমূলক, অর্থাৎ ইনক্লুসিভ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তারা সব দলের অংশগ্রহণে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং যদি অবাধ, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচন হয় তাহলে আর্মি দায়িত্ব পালন করবে। এর ব্যত্যয় ঘটলে, অর্থাৎ যদি আহ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হয়, তাহলে সেনাবাহিনী নির্বাচনী দায়িত্ব পালন নাও করতে পারে। তো এই আলোচনাগুলো, এই যে কথাগুলো বললাম, এগুলো
সেনাবাহিনীর ভেতর থেকেই কিন্তু এই মতামতগুলো উঠে এসেছে সেনাপ্রধানের কাছে, এবং সেনাপ্রধানের যারা কাছে থাকে, বিশেষ করে যে 5জন লেফটেন্যান্ট জেনারেল রয়েছে, তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে সেনাপ্রধানের সাথে আলোচনা করেছে, এবং তারাও এই মতামত ব্যক্ত করেছে যে উই ওয়ান্ট এ ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন। আদারওয়াইজ আমাদের কারো জন্য ব্যবহৃত হবার মতো অবস্থা নেই, আমরা আর্মিকে কিছুতেই বিতর্কিত হতে দেব না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে জেনারেল ওয়াকার খান তিনি কিছু অফিসারকে পিক করে পাকিস্তানে পাঠিয়েছেন, এবং তিনি চেয়েছিলেন, ধারণা করেছিলেন যে এই অফিসারগুলো পাকিস্তানি ইন্টারেস্ট সার্ভ করবে। তারাও জেনারেল ওয়াকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তাদের কাছে বাংলাদেশের ইন্টারেস্ট, বাংলাদেশের ডেমোক্রেসির প্রোটেকশন, আর্মির ইমেজ, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ, এবং তারা চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক, এবং তার মধ্য দিয়ে জনগণ যাদের চায় তারাই ক্ষমতায় আসবে। আর্মির ভেতরে যখন এ ধরনের মতামতগুলো প্রাধান্য পাচ্ছে, তখন আর্মির বাইরেও বাংলাদেশের রাজনীতিতে যাদের প্রভাব রয়েছে, সেই সব বিদেশি শক্তিরাও কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং আভ্যন্তরীণ অবস্থার প্রেক্ষিতে নতুন করে চিন্তা ভাবনা করছে। আপনারা পছন্দ করেন আর নাই করেন, বাংলাদেশের রাজনীতিতে আমাদের প্রতিবেশী ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং জেনারেল ওয়াকার শুরুতে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সাথে খুব সুন্দর একটা সম্পর্ক রক্ষা করেছিলেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ভারত উপলব্ধি করেছে, এবং জেনারেল ওয়াকার যেটা করেছে, জেনারেল ওয়াকার আসলে তিনি বেসিক্যালি জামাতি, তিনি এখনো জামাতের পক্ষেই আছেন, তিনি জামাতের ইন্টারেস্ট সার্ভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, আগামীতেও হয়তো করবেন, কিন্তু পরিস্থিতি এখন আর তার পক্ষে নাই, ফেভারে নাই, অনুকূলে নাই। সুতরাং সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনীর সাথে যে চমৎকার সম্পর্কটা তিনি শুরুতে উপভোগ করতেন, সেই সম্পর্কটা আর সেই জায়গায় নেই। ভারতীয় সেনা প্রধানের সাথে জেনারেল ওয়াকারের যোগাযোগ একদম কমে গেছে, একদম নাই বলা যায়। বরং খুব রিসেন্টলি ভারতীয় সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে কথা বলেছেন। এর বাইরে যাদের দালালি করতে গিয়ে, যাদের কাছ থেকে অর্থ, নগদ ডলার সহ প্রচুর সুবিধা নিয়েছিলেন জেনারেল ওয়াকার, সেই সুপার পাওয়ার দেশটিও এখন আর বাংলাদেশে আগের মতো রেজিম চেঞ্জ বা ইউনূস গভর্নমেন্টের পেছনে অর্থ খরচ করা বা ইউনূস সরকারকে টিকিয়ে রাখার ব্যাপারে আর আগ্রহ দেখাচ্ছে না। সো এই মেসেজগুলো, একদিকে ভারত ক্ষুব্ধ, আর একদিকে আমেরিকাও আর ইউনূসের পেছনে আগ্রহ শো করছে না। এবং ভারত এবং আমেরিকার যে ডিফেন্স ট্রিটি হয়েছে, যে ট্রিটিটা আরো আগেও স্বাক্ষরিত হতে পারত, কিন্তু ভারতের পক্ষ থেকে সব সময় বলা হয়েছে যে বাংলাদেশ থেকে তোমরা কবে যাবা, এই রেজিম চেঞ্জের মাধ্যমে তোমরা বাংলাদেশে যে ঘটনাটা ঘটিয়েছ, সেটা শুধু বাংলাদেশ না, টোটাল রিজিয়নের প্রতি একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্র, মানবাধিকার, এইসব পরিস্থিতিতে উন্নতি হয়নি, বরং এখানে ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটেছে, এখানে আন্তঃদেশীয় সন্ত্রাস বাড়ছে। এইসব কারণে এই নেগোসিয়েশনটা কিন্তু ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছে, এবং আমেরিকা আলটিমেটলি বাস্তবতা মেনে নিয়েছে। এবং সেই বাস্তবতায় আজকে জেনারেল ওয়াকার কিন্তু আর আমেরিকার সেই সাপোর্টটা আনকন্ডিশনালি উপভোগ করেন না। সুতরাং জেনারেল ওয়াকার বুঝতে পারছেন, তার কাছাকাছি যে লেফটেন্যান্ট জেনারেলরা আছেন বা তার কাছাকাছি অফিসার, তারাও কনভে করেছেন যে স্যার, আর্মি শুড অ্যাক্ট প্রফেশনালি। সো এই অবস্থায় ক্যান্টনমেন্টের ভেতরে কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে, এবং তারা এখন একটা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে কাজ করতে চায়। ব্যক্তিগতভাবে ওয়াকার এর ব্যত্যয় কিভাবে ঘটাবেন কিংবা চেষ্টা করবেন কিনা, কিংবা জামাতকে সহায়তা করতে গিয়ে সমস্ত আর্মির বিপরীতে দাঁড়াবেন কিনা, এগুলো দেখার বিষয়। কিন্তু ওভারঅল ওয়াকারের জন্য ভালো কোনো
সুখবর নয়, বরং ওয়াকার যদি বুদ্ধিমান হয় তাহলে বর্তমান বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে তাদের কাজ করা উচিত। আমি জানি আপনারা যারা শুনছেন এবং আমার শো নিয়মিত দেখেন তারাও ওয়াকারকে বিশ্বাস করাটা আসলে খুব হার্ড। সুতরাং ওয়াকার যদি অবিশ্বাসের কাজ করে, যদি মির্জাফরি করতেই থাকে, তাহলে তার পরিণতির কি হতে পারে, তার জন্য কি কি ঝুঁকি সামনে আছে সেটা তার ব্যাপার। কিন্তু ওভারঅল সিচুয়েশন যে চেঞ্জ হচ্ছে, ওভারঅল পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, বাংলাদেশের ব্যাপারে বিদেশি শক্তিগুলোর চিন্তা ভাবনা কথাবার্তা চেঞ্জ হচ্ছে এবং এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, বিশ্বেও পরিবর্তন হয়েছে এবং সেই বিশ্বের পরিবর্তনের আলোকে বাংলাদেশেও অনেকগুলো পরিবর্তন হচ্ছে। সুতরাং দেশি বিদেশি এই চাপের মুখে ওয়াকার কি করবেন, সেনাবাহিনী কি ভূমিকা রাখবেন, এগুলো আমাদের দেখার বিষয়। কিন্তু 50% আর্মি মাঠ থেকে ব্যারাকে ফিরিয়ে আনা ইজ এ সিগনিফিকেন্ট মুভ এবং এটা নির্দোষ বা একদম কারণহীন না। সরকারি টাকায় বর্তমান ইউনূস সরকার জঙ্গি বাহিনী তৈরি করছে, এমন একটি পিলে চমকানো খবর পেলাম। সে বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। 2024 সালে সুকৌশলে পুলিশকে ভয়াবহভাবে ধ্বংস করার প্রক্রিয়া চলে। 450 থানা পুড়িয়ে দেওয়া, অগণিত পুলিশকে নির্মমভাবে হত্যা করা, পুলিশ হত্যার কোনো বিচার করা যাবে না, এভাবে পুলিশ বাহিনীকে মোটামুটি প্রায় শেষ করে দেওয়ার পর নতুন প্রক্রিয়া শুরু করেছে সরকার যে পুলিশের পরিবর্তে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আলাদা একটা বাহিনী করতে হবে। আপনাদের মনে থাকবে 2024 সালের তথাকথিত ছাত্র আন্দোলনের নেতারা বলেছিলেন তারা বিকল্প ফোর্স তৈরি করবেন। জামাতের একজন নেতা বিদেশে গিয়ে বলছিলেন যে 50 লক্ষ যোদ্ধা যুদ্ধের জন্য প্রস্তুত আছে। অতি সম্প্রতি সরকারের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে আমার দেশ পত্রিকায় বলেছে যে সশস্ত্র একটি গ্রুপ আওয়ামী লীগের আহত কর্মসূচি বাতিলের জন্য রাস্তায় নামতে পারে। অন্যদিকে এই জুলাই আন্দোলনের কথিত নেতারা তারা বলেছিলেন যে 5 তারিখে শেখ হাসিনার পতন না হলে তারা অস্ত্র তুলে ধরতেন। সাম্প্রতিক সময় তারা বলছেন সশস্ত্র প্রশিক্ষণ দেবেন। তাহলে তারা যে অস্ত্র তুলে ধরতেন সেই অস্ত্রগুলো কোথাও না কোথাও আছে। থানা লুটের অস্ত্রগুলো আছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে অস্ত্র লুট হয়েছে সেগুলো আছে, জেলখানা ভেঙে যে সমস্ত সন্ত্রাসী বেরিয়ে গেছে এবং জেলখানার দায়িত্বরত কারারক্ষীদের যে অস্ত্র সেগুলো তাদের কাছে আছে। এছাড়া তাদের কাছে অন্য উপায়ে হয়তো অস্ত্র আছে, তা না হলে তারা কিভাবে বললেন যে 5 তারিখে শেখ হাসিনার পতন না হলে আমরা অস্ত্র তুলে নিতাম। সেভাবে সব প্রস্তুতি ছিল। নতুন সংযুক্তি হচ্ছে পুলিশ বিভাগে প্রায় 1,35,000 কনস্টেবল, নায়েক এরকম কর্মরত রয়েছেন। সেখান থেকেই প্রমোশন দিয়ে এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর করা হতো। সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন সরাসরি এএসআই নিয়োগ দেবেন। সূত্র মতে সেই এএসআইরা হবে যারা ঢাকায় 2024 সালের জুলাই আগস্টে সন্ত্রাস করেছিল, সেই সন্ত্রাসী বাহিনী। টার্গেটটা হবে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষকে নিধন করা। এজন্য সুকৌশলে বিদ্যমান কনস্টেবল, এএসআই যার সংখ্যা প্রায় 1,35,000 তাদেরকে বাদ দিয়ে সরাসরি রিক্রুট করা হবে। আর এই সরকারের রিক্রুটমেন্ট সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, কোনো ইন্টারভিউ লাগে না, কোনো যোগ্যতা লাগে না, চাইলেই তারা করে দিতে পারে। হাজার হাজার নিয়োগ এভাবে তারা দিয়েছে। এখন পুলিশ ডিপার্টমেন্টকে একেবারেই ধ্বংস করার জন্য এই প্রক্রিয়া শুরু করেছে। পুলিশের প্রায় 1,35,000 কনস্টেবল, নায়েক এবং এই জাতীয় কর্মে যারা নিয়োজিত আছেন তাদের ভিতর অনেকে মাস্টার ডিগ্রি পাস, বিএ পাস, অন্যান্য লেখাপড়া আছে।
এবং কাজ করতে করতে ট্রেনিং এর মধ্য থেকে তারা পদোন্নতি পরীক্ষার ভিতর থেকে কর্মকর্তা হওয়ার সুযোগ ছিল। এখন এই টোটাল সেটকে ধ্বংস করার জন্য সরাসরি এএসআই রিক্রুটমেন্টের পথে যাচ্ছে এই সরকার। আর নেপথ্যে হচ্ছে একটি জঙ্গি বাহিনীকে রাষ্ট্রীয় অর্থে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় ট্রেনিং দিয়ে তৈরি করা হবে। কার্যত ধীরে ধীরে পুলিশের বর্তমান সেটআপটাকে টোটালি ধ্বংস করে দেওয়া হবে। এটাই আমার সূত্রের তথ্য। এই ঘটনায় পুলিশ বিভাগে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। কেউ কেউ প্রশ্ন করেন, যেখানে পুলিশদের এভাবে তারা নির্মমভাবে মেরে টাঙিয়ে রেখেছিল, থানা পুড়িয়ে দিল, আগুন দিয়ে তাদের ধ্বংস করে দেয়, তারপর পুলিশ কেন তাদের পক্ষ হয়ে প্রতিপক্ষকে দমন করার জন্য গ্রেপ্তার বাণিজ্য এবং নির্মম নির্যাতনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন? তারা কি বুঝতে পারছেন না যে এই সরকার এবং সেই সরকারের পৃষ্ঠপোষক যারা, তারা পুলিশ নিধনকারী? প্রিয় দর্শক শ্রোতা, মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত এই বাংলাদেশে এখন রাষ্ট্রীয় টাকায় সন্ত্রাসী বাহিনী তৈরি করে ট্রেনিং দিয়ে তাদের দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিধন করার সুপরিকল্পিত অর্থাৎ মেটিকুলাস ডিজাইনের প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি সফল হলে লাল সবুজের পতাকার বাংলাদেশ বিনাশ হয়ে যেতে পারে। পুলিশের প্রতিটি সদস্য ভেবে দেখেছেন কাদের পক্ষে কাজ করছেন? যারা বিভিন্ন থানায় বিভিন্নভাবে মানুষ তার বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতার কথা বলতে যায়, তাদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় চালান দিচ্ছেন কাদের স্বার্থে? যারা আপনাদের ধ্বংস করতে চাচ্ছে। আমার একাধিক সূত্র বলেছে, সরকারি টাকায় জঙ্গি বাহিনী তৈরি করার মেটিকুলাস ডিজাইন এখন একেবারেই সামনের দিকে নিয়ে আসা হয়েছে। দেশ অভ্যন্তরীণভাবে এক ভয়াবহ সংকটের মুখে। বারবার বলছি এ কথাগুলো, তবুও বলতে হবে। দেশের অর্থনীতি চলছে না, দেশের ব্যবসা বাণিজ্য চলছে না, দেশের ব্যাংক, বিমা, শেয়ার বাজার চলছে না, মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। অন্যদিকে রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সংকটও যেন ক্রমেই ঘনীভূত হচ্ছে। গণভোট ও জুলাই সনদ ইস্যুতে রাজনীতিতে আবার নতুন করে সংকট দেখা দিয়েছে। বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ নিয়ে গণভোটের কোনো যৌক্তিকতা নাই, আর জামায়াত বলছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন নয়, জামাতের বক্তব্য এমনটা। গত কয়েকদিনে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামাতের কেন্দ্রীয় নেতারা একে অপরের প্রতি তীর্যক ভাষায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। বক্তব্যে নানা রকম আলটিমেটাম ও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তারা নিজ নিজ অবস্থানে অনড় থাকার কথা জানাচ্ছেন। এদিকে রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেয় সরকার, এবং এই সময়সীমাটা আগামীকাল শেষ হচ্ছে, আগামীকাল সোমবার। কিন্তু দলগুলোতে আলোচনাই হয়নি। সমস্যা সমাধানের বিকল্প পথ খুঁজছে সরকার। অর্থাৎ সবকিছু মিলিয়ে দেশ একটা কঠিন অবস্থার মুখোমুখি। আন্তর্জাতিকভাবেও নানা রকম হুমকি ধামকির মধ্যে আছে। আপনারা জানেন যে বর্তমান সরকার পাকিস্তানকে এক প্রকার পেতে দিয়েছে। পাকিস্তান অহরহ আসছে, প্রতিনিয়ত আসছে, এসে কি পরিকল্পনা করছে। ওদিকে ভারত সীমান্তের ওপারে প্রস্তুতি নিচ্ছে নানা রকম। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা খুব কাছাকাছি, সীমান্তের কাছাকাছি, এবং আমাদের এই অঞ্চলের কৌশলগত ল্যান্ড চিকেন নেককে নিয়ে ভারতের সামরিক পরিকল্পনার কথা আমরা গত 15-16 মাস যাবতই জানছি। এবং সম্প্রতি আরও বেশি জানা গেল যখন আমরা দেখলাম যে ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তেওয়ারি এই 3টা আর্মি বেজে গত বৃহস্পতিবারে ভিজিট করলেন। তাতে এই বিষয়টা নিয়ে আরো বেশি শোরগোল পড়ে গেছে। এবং আমি বরাবরই বলি যে ভারতীয় ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়াটা যদি একটু ফলো করেন,
আপনি দেখবেন সাম্প্রতিক সময়ে বেশ ইঙ্গিতবাহী পোস্ট দেওয়া হয় সেখানে। আরও গত পরশু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিউজ 18-এ এক সাক্ষাৎকারে বাংলাদেশকে, বিশেষ করে বাংলাদেশের ইউনূস সাহেবকে একটা হুঙ্কারি দিয়ে বসেছেন, কথাবার্তা সামলে, মুখ সামলে বলতে বলেছেন। আমরা অতীতের অভিজ্ঞতা যদি দেখি, বিশেষ করে পাকিস্তানের সাথে যখন মে মাসে একটা অঘটন ঘটলো, তার আগেও কিন্তু এরকম পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টাপাল্টি আক্রমণ, মৌখিক আক্রমণ থেকে এটি অস্ত্রের আক্রমণে পৌঁছে গেছিল। সবকিছু মিলে দেশ এক প্রকার চলছে না, দেশ অচল হয়ে গেছে, নির্বাচন অনিশ্চিত, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য নেই, মানুষের জীবনমান নিচে নেমে গেছে, সরকার আসলে চলছে না, সরকারের সব জায়গায়, সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে অসন্তোষ, প্রত্যেকটি প্রতিষ্ঠানে অযোগ্য লোকদের বসিয়ে দেওয়া হয়েছে, প্রশাসন চলছে না, পুলিশ চলছে না, আর্মির মধ্যেও নানা রকম অসন্তোষ, এবং আর্মির মধ্যেও যেসব আলাপ আলোচনা হচ্ছে, আমি গতকালকেও একটু ভিডিও করেছি যে আর্মির মধ্যে ইতিবাচক আলোচনাও হচ্ছে, নেতিবাচকতা যেমন আছে ঠিক তেমনি ইতিবাচক আলোচনাও আছে। এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে তো আর বিদেশি শক্তি এসে সরাসরি হস্তক্ষেপ করে বাঁচাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এসে ইউনূসকে বলবে না, এই ইউনূস ওঠ, কিংবা ভারত এসে বলবে না এখান থেকে সর, এটা বলবে না। করতে হবে বাংলাদেশি ব্যবস্থা দিয়ে, বাংলাদেশি টুল দিয়ে, বাংলাদেশি অস্ত্র দিয়ে। এবং বাংলাদেশি অস্ত্রটা কি, আমি বারবার বলি, সেনাবাহিনী। কারণ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল সেনাবাহিনী দিয়ে, চাপগুলো কিন্তু এখন আসছে সেনাবাহিনীতেই। সেই চাপেই দেশের একটা পরিবর্তন যদি হয়, এই যে হানাহানি, মারামারি, কাটাকাটি, এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে আওয়ামী লীগ ছাড়া যা কিছু হতে হবে, কিন্তু বাংলাদেশ কি বলছে? বাংলাদেশ তো বলছে না যে আওয়ামী লীগকে বাদ রাখে একটা কিছু করো। বাংলাদেশের পালসটাও তো বুঝতে হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ইউনূস সরকার একটা নির্বাচন করে, কিংবা সেনাবাহিনী যদি এটাকে সহযোগিতা করে, তাহলে কি সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা থাকবে? এখন এই মুহূর্তে যে অবস্থাটা দাঁড়িয়েছে, ডক্টর ইউনূসের চাইতে সেনাবাহিনীর বেশি দায়। কারণ সেনা সহায়তা ছাড়া আওয়ামী লীগ সরকারের পতন হয়নি তো, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আবার সেনা সহায়তা ছাড়া একটা জাতীয় নির্বাচন একতরফা ভাবে করে যাবে ইউনূস সরকার, এটিও তো হবে না, এটিও তো করতে পারবে না। সেনাবাহিনী যদি সহযোগিতা না করে, অসম্ভব। সেই জায়গা থেকে দেশটা একটা চরম সংকটে, সেনাবাহিনীতে চাপ আছে। এই চাপে শেষ ভরসাও সেনাবাহিনী। আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে এটা কেউ বলেনি, আমরাও বলছি না। আওয়ামী লীগ ক্ষমতায় না আসুক না আসুক সেটা বিষয় না, কিন্তু ভাই একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন তো করতে হবে, অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। আপনি আওয়ামী লীগকে বাদ দিবেন, জাতীয় পার্টিকে বাদ দিবেন, 14 দলকে বাদ দিয়ে আপনি ইলেকশন করবেন, এটি তো হতে পারে না। যার দরুন সব কথার শেষ কথা, সংকট চারিদিকে, সমস্যা চারিদিকে, সমাধান কোন পাশে? সমাধান সেনাবাহিনী। সেনাবাহিনীর এই ব্যবস্থায় আসতে হবে, ব্যবস্থা নিতে হবে যে বাংলাদেশে দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যেই রেখে দেবে, নাকি সমস্যা থেকে বেরিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এই সিদ্ধান্তটা সেনাবাহিনীকেই নিতে হবে। আমরা আলাপ আলোচনা বিভিন্নভাবে শুনি, আলাপ আলোচনা হয়, এটা সত্য কথা। সেনাবাহিনীর মধ্যেও আলাপ আলোচনা, পক্ষে বিপক্ষে মত দ্বিমত চলছে। এই চলতে চলতে আমরা একটা সমাধান প্রত্যাশা করি। এই সমস্যার মাঝে আমরা এইভাবে দীর্ঘদিন থাকতে পারি না। এই জন্য এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিবাদ, মতভেদ, এগুলো বন্ধ হতে হবে এবং সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, নাকি এনসিপি, নাকি গণসংহতি আন্দোলন ক্ষমতায় আসবে, নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। সেই সুযোগ তৈরি করতে না পারলে বাংলাদেশ দীর্ঘস্থায়ী এক গর্তের মধ্যে পড়ে থাকবে।
এই গর্ত থেকে উঠাবার দায়িত্ব শেষ বিচারেও সেনাবাহিনীর। সংঘাত অনিবার্য, আওয়ামী লীগ প্রস্তুত। দেখেন, সংঘাতটা অনিবার্য, তার মানে সংঘাতটা কিন্তু শুরু হয়েছে সে গত 2024-এর 5ই আগস্টের পর থেকে সংঘাত শুরু হয়েছে। আর ইতিমধ্যে গত কাল বা গত পরশুদিন আপনারা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, দেখছেন যে জামাতের আইনজীবী শিশির মনির, যিনি কিনা এখন বাংলাদেশের সর্ববৃহৎ আইনজীবী, যার উপরে বাংলাদেশে আর কোনো আইনজীবী নেই, পৃথিবীতে আর কোনো আইনজীবী নেই, উনি সমস্ত আইনের ব্যাখ্যা অপব্যাখ্যা সবই দিয়ে যাচ্ছেন। তিনি ঐক্যমত কমিশনের একটা মিটিংয়ে তিনি বলেছেন যে 106 যেটা নিয়ে আমরা সবসময় কথা বলেছি সেইটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে আগামী সংসদে বা আগামীতে যে কেউ এটা নিয়ে আইনের সামনে দাঁড়ালে আইন অনুযায়ী এটা যে অবৈধ সেটাও সত্য, সবকিছুই সত্য, কিন্তু তাল গাছটা ওনারা সবাই জানেন যে এগুলো অবৈধ। ওনারা অবৈধভাবে সরকার গঠন করেছেন, অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সবকিছুই অবৈধ, কিন্তু তারপরে ওনারা সবকিছুকে বৈধতা দিতে চাচ্ছেন। আর সেই বিষয়গুলো উনি এখন সবার সামনে ঐক্যমত কমিশনের সামনে বলে ঐক্যমত কমিশনকে একটা প্রেসারে রাখতে চাচ্ছেন যে দেখেন এগুলো সুতরাং এখন কি করতে হবে। ওনাদের পরামর্শ হচ্ছে জুলাই আন্দোলনের ভিত্তিতে সবকিছু হবে। উনি এটাও বলেছেন যে 100 কতটা জানি আইনের ভেতরে 57টা আইন অলরেডি স্টপ সংবিধানের, তবে সংবিধান বলতেই কিছু নেই। সুতরাং এখন জুলাই আন্দোলনের অধীনে 24কে স্বাধীনতা ঘোষণা দিতে হবে এবং 1971 সাল পুরোটাই বাতিল। মূল থিওরি হচ্ছে যে এটা যে 71-এর উপরে 24কে আনতে হবে, যে 24ই হচ্ছে যে মূল। আর এতে ওনাদের সুবিধা কি, যদি 24কে মূল ধরা হয় তাহলে ওনারা যে যুদ্ধ অপরাধ করেছে, ওনারা হত্যা করেছে, 30 লাখ শহীদ হয়েছে, 2 লাখ মা বোনের ইজ্জত গিয়েছে, এগুলো সবকিছু থেকে ওনারা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবেন। জামাতের বিভিন্ন নেতা কর্মীদের আপনার যখন টিভি টক শোতে আসে, যখন ওদেরকে জিজ্ঞেস করা, ওদেরকে খেয়াল করবেন, ওরা তখন বলবো আমরা এই মুহূর্তে কেন ক্ষমা চাইবো, আমরা তো ওই সময় ছিলাম না, ওই সময় তো ছিল আমাদের বাপ দাদারা, আমরা তো তখন ছোট ছিলাম, আমরা 80 সালে জন্মগ্রহণ করেছি, আমরা 75-এর পরবর্তী প্রজন্ম, আমরা তো এগুলো জানি না। কিন্তু এই সুরগুলোকে আপনারা যখন জিজ্ঞেস করবেন যে 1400 বছর আগে কি ছিল, তখন সে বলবে হ্যাঁ আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলেন, কোপাইয়েছিলেন, খুন করেছিলেন। এগুলো কিন্তু খুব পরিষ্কার ভাবে ওনারা বললে দিতে পারবেন। আর ইসলাম যে শান্তির ধর্ম, উনি যে শান্তি প্রচার করেছিলেন আমাদের নবী মোহাম্মদ, সেই বিষয়ে নাই, শুধু ওই ওহুদের যুদ্ধ, অমুক যুদ্ধ, তমুক যুদ্ধ যেখানে মেসাকার হয়েছিল ওগুলা নিয়ে কথা বলবেন। আর ওই সম্বন্ধে ওনাদের ফুল ধারণা আছে। 71 সম্বন্ধে ওনাদের জিজ্ঞেস করলে ওনাদের কোনো ধারণা নেই, কারণ ওনারা তখন শিশু ছিলেন, দুগ্ধ খাইতেন। এই হচ্ছে যে মূল। আর দেখেন এইগুলো নিয়েই ওনারা কিন্তু এই যে 8 দলীয় একটা ঐক্যজোট হয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই, যেটাতে বিএনপি নাই, জামাত, এনসিপি, চরমোনাই, হেফাজতে ইসলাম, এরা সবাই মিলে একটা আন্দোলনের ঘোষণা দিয়েছে যে পিআর পদ্ধতি, সিআর পদ্ধতি, এগুলো জুলাই সংবিধানের আলোকে নির্বাচন হইতে হবে। কিসের জুলাই সংবিধান, কিসের নির্বাচন? উইদাউট আওয়ামী লীগ তো নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইতে পারবে না। তো এইসব আন্দোলন, কালকে থেকে ওনাদের আন্দোলন শুরু হবে, 3 দিন ব্যাপী আন্দোলন। এরই মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ যেসব মিছিল মিটিং গুলো করতেছে ওখানে তারা বাধা প্রদান করতেছেন। আমাদের ছেলেরা এখন সাহস দেখাচ্ছে, পুলিশের সামনে মিছিল মিটিং করছে। এরপরে বিএনপি জামাতের কিছু লোক ওরা মব করতেছে। তার মানে হচ্ছে ওরা যদি মব করে ওইটা হচ্ছে মব জাস্টিস, আর আমরা যদি এখন করি তাহলে ওইটা হবে সরাসরি মব। ওনারা এই আন্দোলনের নামছেন, মানে আন্দোলনের নামে ওনারা দেশের পরিস্থিতি আরো অস্থিতিশীল করবেন। এরই ভিতরে আজকে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের বাবর লুকিং ফর শত্রুজ, উনি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন, ভিডিওটা আপনারা বিভিন্ন জনে দেখেছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি উঠে সাবেক সেই স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী বাবরকে জড়ায়ে ধরলেন, পরে সাংবাদিকদের সামনে বাবর কথা বলছেন আর আমাদের উপদেষ্টা সাহেব মাথা নিচে করে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, 5ই আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সমস্ত নিয়োগ বদলি পুলিশের সব কিছু হয়েছে বিএনপির নেতৃত্বে। কিন্তু যেই না ডিসেম্বরে যায় খোদা বক্সকে এনে বসালেন, এরপরেই শুরু হইলো যে না এটা তো আর হবে না, এখন পুলিশের যত নিয়োগ বদলি ছিল সব বাতিল করে বদলি করে জামাত ঘরানার সবগুলোকে আইনা বসানো হচ্ছে। আর জামাতের এই আন্দোলনের পেছনে হচ্ছে যে জামাত চায় যে আরো 2-4 বছরও এইভাবে থাকুক, কারণ ওরাই তো ক্ষমতায়। ঢাকা ইউনিভার্সিটি জিতছে, রাজশাহী জিতছে, এখন চিটং জিতবে, রাজশাহী জিতবে, জাকসু অলরেডি জিতে গেছে। সমস্ত স্কুল কলেজগুলোতে জামাত তাদের কমিটি নিয়ে আসবে।
আর এই কমিটি আনা মানে হচ্ছে এটার প্রভাব যে শহরের সমস্ত স্কুল কলেজ মাদ্রাসায় জামাত আছে, তারা নামলে সব শেষ, কেউ আন্দোলন করতে পারবে না। সুতরাং এখন যুদ্ধ হবে দুই গ্রুপ, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ, স্বাধীনতার বিপক্ষে জামাত। সুতরাং সংঘাত অনিবার্য আমাদের সামনে, এই মুহূর্ত থেকে আমাদের সামনে সংঘাত অনিবার্য। আর এই সংঘাতে আওয়ামী লীগই জিতবে। আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের দল, স্বাধীনতাকামীর দল, মানুষের গণতন্ত্রপন্থী দল এবং আম জনতার দল, গণমানুষের দল, এই দলই জিতবে। এবং খেয়াল করে দেখুন, আমাদের মিছিল যখন বের হয় সাধারণ নাগরিকরা আমাদের মিছিলে চলে আসে। দিনকে দিন আরো বাড়বে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সবাই মাথায় রাখুন, তৈরি হন। তৈরি হওয়ার আর সময় নাই, তৈরি যা হওয়ার হয়ে গেছেন। এখন হচ্ছে যে ফাইটের সময়, এখন সামনে যেতে হবে। যদি বল পিটাইতে পারি আমরা ছক্কা, আর যদি পিটাইতে না পারি বল ডাউন। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মীদের এই মুহূর্তে একটাই সংগ্রাম, এই দেশ রক্ষা করতে হবে, এই দেশের মানুষকে মুক্ত করতে হবে। সুতরাং সংঘাত অনিবার্য, আর এই সংঘাতে আওয়ামী লীগই জিতবে। জয় বাংলা।